বাড়িতে না থাকাতে যে যেভাবে পারছে ক্ষতি করেই যাচ্ছে। কিভাবে কি ক্ষতি হলো সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। ফেনী থেকে এসেই সরাসরি বাঁশমুড়াতে চলে আসলাম। কত বাঁশ আসিল, কারোর জিজ্ঞায় অন সব বাঁশ মানছে কাটি কাটি লই গেছে নাই। এখন সকাল 7টা বাজে। ফেনী থেকে 3টা লোক নিয়ে আমরা বাড়ি আসলাম, সারাদিন কাজ করবে। লোকগুলা বলছে জল খাইব, এখন একটু জল নিয়ে আসি। মিঠুনের মার ওখান থেকে নিয়ে আসি জল। আমাদের বাড়ি তো এখান থেকে অনেক দূরে। প্রতিদিনের মতো নয়, আজ ভিন্নভাবে নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। লই গেছে নি বাঁশ একটা, লই গেছে নি ভালো হয়েছে। কে হেগুনে হদ দেখেন না, হেমুই কোন মুহাতে তো জমিন চিনে তো। মিঠুনদের বাড়ি থেকে জল এনে ওখানে দাঁড়িয়ে কতক্ষণ ওদের কাজ দেখলাম। ওরা বাঁশগুলি কেটে 2টা বাঁশ নিয়েও গেছে, আবার আসছে বাঁশ নেওয়ার জন্য। এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। ওরা বলছে চা নাস্তা খাবে। ওনাকে বলছিলাম দোকান থেকে পাউরুটি নিয়ে আসতে। আমি চা বানাতে বাড়িতে যাচ্ছি, এরপরে ভাত রান্না করতে হবে। বাড়িতে বাড়ির ঝাড়ু দিয়ে পরিষ্কার করব, তারপরে দেখা যাবে কি করি। কাতন লমু আঙ্গ ইয়ার হয়েছে দেন বাঁশে গুণ আঙ্গ হায়রে বাড়িঘর। ওটা একটু ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নেব, শুধু এই রুমটা পরিষ্কার করলে চলব। সেই ভোরবেলায় বাড়ি আসলাম, বিদ্যুৎ নাই। কখন যে বিদ্যুৎ থাকে ভগবানই জানেন। সবাই বলছে বিদ্যুৎ তো থাকে না, মাঝে মাঝে আসে। শুধু সামনের রুমটা উপরে নিচে ভালো করে ঝাড়ু দিয়ে নিচ্ছি, মুছবো না। সারাদিন থেকে আবার বিকালে ফেনীতে চলে যাব। ওদের কাজটা শেষ হলেই চলে যাব। ভাগ্যিস মেজ বউয়ের কাছে ঘরের চাবিটা দিয়ে গিয়েছিলাম, তার জন্যই ঘরে ঢুকতে পেরেছি। আলমারির চাবি তো ঢাকায় রয়ে গেছে। হসপিটাল থেকে সোজা দাদাকে নিয়ে বাড়ি চলে আসলাম, তার জন্যই সব হিজিবিজি হয়ে গেছে। বাড়িতে আসবো এটা ভাবিও নাই। কোথায় যাব কি করব কিছুই ভাবতে পারি নাই। দাদার মৃত্যুর খবর পেয়ে দিশেহারা হয়ে গিয়েছিলাম। কাপড় চোপড়ও আনা হয় নাই। শুধু হসপিটালে যদি থাকতে হয় তার জন্য ব্যাগে 2টা শাড়ি ছিল, আর পরনের শাড়িটা। ব্লাউজও আনি নাই, একটা ব্লাউজ গায়ে ছিল। তো ফেনী এসে 3টা ব্লাউজ বানিয়েছি। মামার শ্রাদ্ধে যাওয়ার জন্য পার্থ আজ ফেনী আসবে। ওকে বলেছি কি কি আনতে হবে সব লিস্ট করে মোবাইলে পাঠিয়ে দিয়েছি। ও বলেছে সব নিয়ে আসবে। দুঃখে কষ্টে কয়েকটা দিন কেটে গেল। গতকাল হঠাৎ করে মনে পড়ল এই সুযোগে আমাদের জমিটা তো বাধাই করতে পারি। আমাদের জমির এক পাশে
একজন লোক মাটি বিক্রি করে দিছে, 3বার করে ওর জমিতে মাটি বিক্রি করেছে। অনেক বিশাল একটা জমি। তো এই জমির মাটি বিক্রি করাতে এত গর্ত হয়ে গেছে, চারিদিকে যতজনের জমি আছে সবার জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। জমির দিকে যাব, দেখাবো আপনাদের কি ক্ষতি আমাদের করেছে। পুরো এক সাইড ভেঙে নিচের দিকে ধসে গেছে জমির। আরও প্রায় 2 মাস আগে এই সর্বনাশটা হয়েছে, আমরা খবর শুনেছি, কিন্তু আসার তেমন সুযোগ হয় নাই। ভাবছিলাম রোয়া লাগানোর আগে এমনিতেই বাড়িতে আসতে হবে, তখন জমির ওই কাজটা করব। দাদার চতুর্থা যাওয়ার পরে 5 দিনের দিন ফেনী আসছিলাম। ফেনী আসার সময় মনে মনে ভেবেও রেখেছি বাড়িতে কাজ আছে, কিন্তু বাড়িতে কি কাজ আছে এই জিনিসটা মাথায় ছিল না। গতকাল উনি বাড়ি আসছিলেন বাড়িঘর দেখাশোনা করার জন্য, আবার বাড়ির সবাইকে নিমন্ত্রণ করতে হবে তার জন্যও বাড়ি আসছিলেন। আমাকে বলছিলেন তুমি কি বাড়িতে যাবে কি না। তখন আমি বললাম বাড়িতে তো যাওয়ার কথা ছিল, কিন্তু না, এখন তো আর কোনো কাজ নাই, শুধু নিমন্ত্রণ করবে আর বাড়িঘর দেখে শুনে আসবে, এখন আমি যাব না, তুমি যাও। তো উনি বাড়িতে আসলেন, দেখাশোনা করে গেলেন। ফেনী যাওয়ার পরে বাড়ির সবার কুশলাদি জিজ্ঞাসা করলাম। এরপরে জমি জমার কথা জিজ্ঞাসা করতে উনি বলছেন হ্যাঁ জমির দিকে গিয়েছিলাম। তখনই আমার মনে পড়লো হ্যাঁ জমিটা তো বাধাই করতে হবে, তার জন্য তো আমরা বাড়ি আসার কথা ছিল, কিন্তু বিভিন্ন ধরনের ঝামেলার কারণে আসতে পারি নাই। এখন তো এই সুযোগে আমরা জমিটা বাধাই করে নিতে পারি। সাথে সাথে ওনাকে বললাম এখন বৃষ্টি নাই, জমিও শুকনো আছে, এই সুযোগে আমরা তো জমিটা বাধাই করতে পারি, কিন্তু এতদিন কেন ভুলে গিয়েছিলাম। তখন দুইজনে মিলে ভেবেচিন্তে দেখলাম আজকের দিনটা সুযোগ আছে, আগামীকাল আমার দাদার অশ্বশান্ত স্নান, পরশুদিন শ্রাদ্ধ। তখনই সিদ্ধান্ত নিলাম কাল সকালবেলায় 3টা লোক নিয়ে যাব, সারাদিন কাজ করবে, কতটুকু কি হয় দেখি, বিকালে আবার ফেনী চলে আসব, পরদিন দাদার বাড়িতে যাব। যেই কথা সেই কাজ। সাথে সাথে বাড়ি আসার জন্য সব কিছু গুছিয়ে রেখেছি। লোকেরা আবার 2 বেলা ভাত খাবে, 1 বেলা চা নাস্তা খাবে, তো ওইসব খাবারও জোগাড় করে আনতে হবে। ঘরে চাউল আছে, ওনাকে বলেছি ডাল, আলু, ডিম এগুলি নিয়ে আসো। আর মেয়ের বাসা থেকে ওই তেল, লবণ, মরিচ এইসব আমি গুছিয়ে নিলাম। আমাদের আলমারিতে সব কিছুই আছে, রান্নার সব সরঞ্জাম আদি সব কিছু আলমারিতে আছে, কিন্তু আলমারির চাবিটা তো আনা হয় নাই, এ কারণে বিপদে পড়ে গিয়েছিলাম। তো মেয়ের বাসা থেকে সব কিছু গুছিয়ে নিয়ে সকাল 6টার সময় আমরা বাসা থেকে বের হলাম এবং ফেনী টাং রোড থেকে 3টা লোক নিয়ে বাড়ি চলে আসলাম। ঘরের সামনের রুমটা কোনো রকম ঝাড়ু দিয়ে নিয়েছি, উঠোনটাও ঝাড়ু দিয়ে নিয়ে চা বানিয়েছি, ফ্লাক্সে চা নিয়েছি, লিকার চা বানিয়েছি শুধু চিনি দিয়ে। আমার হাতে চা জল আছে, আর ওনার হাতে ওদের খাবার, ওই বস্তা লাগবে মনে হয়, বস্তাগুলি সব গুছিয়ে আমরা দুজন এখানে চলে আসলাম। কি কাজ করছে ওরা দেখি। দেখুন আমাদের কি সর্বনাশ করেছে পাশের জমির মালিক। এত বড় জমিটা এত গর্ত করেছে, 3বার করে মাটি বিক্রি করেছে। যারা মাটি কিনে নিয়েছে তারা তো আশপাশের কারো কথা ভাবে নাই, তবে মাটি নেওয়ার সময় যার যার জমির মালিক তারা তো বাড়িতেই ছিল, হয়তোবা কেউ দেখেছে কেউ দেখে নাই, কিন্তু আমাদের অংশটা তো দেখার মতো কেউই ছিল না। এই কারণে আমাদের অংশটাতে একেবারে খাড়া করে মাটি কেটে নিয়ে গেছে গত 4-5 বছর আগে। তারপর থেকে প্রতি বছরেই একটু একটু করে ভাঙ্গে। তো রশি লই আনো, রশি কোনটা মোড়া রশি নি? মানে একটা সাথে একটা কথা দিবেন না। হ্যাঁ কইছি আনবো। এগেন হাইছ কেন কত নিছে এগেন? 218 টাকা। ও ভালো হইছে তো। এ শুনো হেগুনেরে বাঁশ যেনে গাইছে এনে অনগার কিছু করার নাই, গাইয়া লাগছে এবার উত্তর মুই আরো গাইতে হইব। উত্তর মুই যত দেন না হাত ধরে গেছে দেন, এবার বাঁশ গানি হইলে বলে টন লই আনো গই। সব কিছু বুঝিয়ে দিয়ে আমি বাড়ি আসছি, রান্নাবান্না করব 2 বেলার জন্য। আসার সময় 1 মুঠো শাক নিয়ে আসলাম।
এইসব বাঁধে কি আর থাকবো, ভগবানে জানে। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেছে। বাড়ি গিয়ে ভাত রান্না করেছি 11টার দিকে। ওরা গিয়ে সবাই ভাত খেয়ে আসছে, আমরাও খেয়েছি। রান্না করেছি মুসুরের ডাল, আলু ভর্তা, আবার মুসুরের ডাল পাট শাক দিয়ে রান্না করলাম, ডিম ভাজা করেছি। ডিম ভাজা দুপুরের জন্য, এখন শুধু ডাল, আলু ভর্তা আর শাক দিয়ে খেয়েছি। রান্না করতেও আমার অনেক কষ্ট হয়েছে। প্রথমে আমাদের 2টা চুলা লেপে মুছে পরিষ্কার করে এক চুলাতে রান্না বসালাম। হঠাৎ করে বৃষ্টি আসলো, আগুন ধরেও গেছে। তখন সাথে সাথে আবার সমীরদের রান্নাঘরে চলে গেলাম। ভাতের পাতিল সব সরঞ্জাম আদি নিয়ে ওখানে গিয়ে সব রান্নাবান্না করে 11টার দিকে ডেকে এনে ওদেরকে খাইয়েছি, আমরাও খেয়েছি। তারপরে সব কিছু ঘরে গুছিয়ে রেখে চলে আসলাম জমির ধারে। এখানে বসে না থাকলে ওরা কাজে ফাঁকি দেবে বা আমাদের কাজটা ঠিকমতো হবে না। এক জায়গায় যদি মাটিগুলো জড়ো করে রাখা হয়, ওই জায়গাটা হয়তো বা ভেঙে যেতে পারে। ওরা তো আর বুঝবে না, তো ওই কাজটা আমাদেরকে দেখিয়ে দিতে হবে। এই জন্যই এখানে বসে আছি। আসার সময় 1 জগ জল নিয়ে আসলাম। ওরা খেয়ে নিয়েছে, বলছে আরেক জগ জল এনে রাখেন। তো আমাদের এখান থেকে বাড়ি যেতে সময় লাগবে, আর বর্ষাকাল হওয়াতে ঝোপ জঙ্গল হয়ে গেছে। এই জন্যই একা আসা যাওয়া করতে আমার কাছেও ভয় লাগে। তো আমি যাচ্ছি এখন আমাদের জমির কাছে একটা বাড়ি আছে, ও বাড়িতে জল আনতে। যদি সুযোগ পাই ওখান থেকে জল নিয়ে আসব। কিন্তু না, ও বাড়িতে যাওয়ার কোনো সুযোগে নাই। ওদিক দিয়ে গেলাম, ওদিক দিয়েও চারিদিকে বেড়া দেওয়া, আর এই পাশ দিয়ে গেলাম, এই পাশ দিয়েও বেড়া দেওয়া। তাই বাধ্য হয়ে বাড়ি চলে আসলাম, বাড়ি থেকে জল নিয়ে যাব। এই দেখুন, চুলা 2টা লেপে মুছে আগুন ধরিয়েছিলাম, আগুন জ্বলেছেও এক চুলায়। হঠাৎ করে বৃষ্টি আসাতে সমীরদের ঘরে চলে গিয়েছি। এখন দিনের 2:30 বাজে। বাড়ি এসে 1 জগ জল নিয়ে ওদেরকে দিয়ে আসলাম। এরপরে আবার আমি চলে আসলাম। এখন স্নান করব, তারপরেই ওদেরকে খাবার দেব। ওদেরকে বলে আসছি একটু পরে আসতে, এবং চলেও আসলো। আমার আর স্নান হলো না। ওদেরকে খাবার দিয়ে আমরাও খেয়ে নিয়েছি। এখন আবার জমির দিকে যাচ্ছি। ভাবছিলাম স্নান করেই ভাত খাবো, পরক্ষণে চিন্তা করলাম জমির দিকে কতবার আসতে যেতে হয় ঝোপ জঙ্গলের মাঝখান দিয়ে। তো এখন স্নান করব না, ফেনি যাওয়ার আগ মুহূর্তে স্নান করব। লোকগুলা ভাত খাই গেছে, আমরাও খাইছি, এখনো স্নান করি নাই। ওরা চলে গেলে তারপরে সন্ধ্যার সময় স্নান করব। কারণ জমির দিকে আসতে যাইতে ওই গায়ের সাথে অনেক ময়লা নাই, তবে ওই গাছগাছালি জঙ্গলে দিয়ে মারাই যাইতে হয়। এই কারণে স্নান করে গেলাম সন্ধ্যার আগে দিয়ে। ভাবছিলাম ফেনি চলে যাব, কিন্তু এখন দেখছি কাজ শেষ হবে না, আরও কাজ থাকবে। তো এই কাজটা যদি ফেলে রাখি যায় তাহলে কিন্তু জমি ভেঙে যাবে, জমি রক্ষা করা যাবে না। এই কারণে চিন্তা করলাম আজকে তো 3 জন, আগামীকালও 3 জন লোক নিব। তো জমিটা দেখি ভালোভাবে বাধাই করে যেতে পারি কিনা। ওই আরেকজন আসি বসি। ও মা গো, রোদের কি তেজ, বাবা রে, রোদের কি তেজ। ওহ, কত ছায়া আছে, তারপরেও কই আজ তো এটা বান্ধাই হইল না। লোকগুলাকে দোষারোপ করার মতো কোনো কিছুই দেখছি না, কারণ প্রচণ্ড তাপমাত্রা। আর সকাল থেকে বাঁশ কাটা, এইসব বাঁশগুলি আবার লাইন ধরে এগুলি গাড়ানো। এরপরে বাড়ি থেকে টিন এনেছে, টিন বেঁধে দিয়ে তারপরেই মাটি কাটা আরম্ভ করলো। তো পাড়টা ভালো করে বেঁধে দিয়ে তারপরে জমির দিকে ঢালাই করতে হবে ওই মাটি দিয়ে। একটু ঢালাই করে না দিলে ওই চারিদিক থেকে জল এসে আবার এখান দিয়ে গড়াবে, এবং জল জমে থাকলেও
জমিটা আবার ধসে নিচের দিকে পড়ে যাবে। তার জন্যই আগামীকালও 3টা লোক আনতে হবে। আগামীকালও শেষ হয় কি না জানি না, বেশি লোক আনলেও কাজ হয়তোবা শেষ হবে না। কতটুকু কি হয় দেখি। আগামীকালও এই 3জন লোকে রেখে দেব, ওদেরকে বলে দেব সকালবেলায় আসার জন্য। আমরা 2জন এখানে বসে থাকব। আমরা বাড়িতে না থাকাতে এই সর্বনাশটা হয়েছে। আমাদের এই জায়গাটাই বেশি খাড়া করে মাটি নিয়ে গেছে, এই জন্যই জমিটা অনেকাংশ ধসে নিচের দিকে পড়ে গেছে। এখন তো বর্ষাকাল, জলের মধ্যে আর কাজ করা যাবে না। উপরের দিকে বাঁশ দিয়ে টিন দিয়ে কোনো রকমে ঘেরাও করে মাটি দিয়ে ভরাট করছি। আগামী শুকনো মৌসুমে ওই জমি যতটুকু ছিল ওইটুকু জায়গাতে বাঁশ দিয়ে আবার এরকম করে মাটি দিয়ে ভরাট করে দেব। এখন একবার আপাতত এইটুকুই থাক। এইটুকু না করলে জমিটা রক্ষাও হবে না। ওরা হয়তো বা আরো 10-15 মিনিট থাকবে, তারপরে চলে আসবে। বাবারে, বাবুই পাখির বাসা। কোথাও কেউ নাই। লজ্জাবতী গাছ, কি রে লজ্জাবতী? ওহ, কি সুন্দর প্রকৃতির নিয়মে মুদে গেল সব। এই যে, ওহ, ভগবানের কি লীলা খেলা রে বাবা রে। এরই মধ্যে অনেক অনেক সময় পার হয়ে গেলেও এখন সন্ধ্যা 7টা বাজে। গোপালদের ধারের উপর বসে গোপালের মা দিদিসহ গল্প করছিলাম। এদিকে তাকাতেই, উৎপলের ঘরের দিকে তাকাতেই দেখি ওদের ঘরের ভিতরটা যেন চেঞ্জ করা হয়েছে। তখন গোপালের মা দিদি বললেন, গিয়ে দেখে আসো না। ওদের রুমের জিনিসপত্রগুলো এদিক সেদিক করেছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো তখনই আমি এদিকে আসলাম। আসার পরে উৎপলের বউ বলছে, কাকিমা বসেন, চা খান, আমি চা বানাচ্ছি। উৎপলের মেয়ে আবার ওই ছোট ছোট বাচ্চাদের পড়ায়, তো ওরা আসছে পড়তে, ওই রুমে ওদেরকে পড়াচ্ছে। ওই রুমটা আর আপনাদেরকে দেখালাম না, খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে, একদিন দেখাবো অবশ্যই। তো উৎপলের বউ আমাদেরকে চা দিচ্ছে। আমাদের পাশের বাড়ির সুমনের বউ আসছে ওর মেয়েকে নিয়ে, ওর মেয়েও এখানে পড়ে উৎপলের মেয়ের কাছে। তো এখানে বসে অনেকক্ষণ গল্প করছি, আর মাথার উপর পাখা ঘুরছে, কি যে ভালো লাগছে। সারাদিন গরমে একেবারে অশান্ত হয়ে গিয়েছিলাম। সন্ধ্যার আগ মুহূর্তে স্নান করেছি, তারপরও ভীষণ গরম লাগছে। আজ আমি ফেনী যাব না, গোপালের মা দিদির সাথে ঘুমাবো, ওনাদের ঘরেই থাকবো। আমাদের ঘরেও সব ব্যবস্থাই ছিল, কিন্তু আলমারির চাবি আনা হয় নাই, এ কারণে আমাদের ঘরে থাকতে পারবো না। উনি ফেনী চলে যাবেন। ওই 3জন লোক ওদের কোদাল এবং সরঞ্জাম আদি রেখে গেছে, আগামীকাল সকালবেলায় আসবে। তারপরও উনি ফেনী যাচ্ছেন, পার্থও ফেনী আসবে, এখনও রওনা দেয় নাই। ও বলছে 9টা 9:30টার দিকে ঢাকা থেকে রওনা দেবে। তো ও বলছে, মা টাকা পয়সা নিয়ে কোনো চিন্তা করবেন না, আমি ফেনী আসছি। এই জন্যই উনি ফেনী যাচ্ছেন। আর কাল সকালবেলায় আসার সময় ওই লোকগুলাকে নিয়ে আসবে। ওরা ফেনীতেই থাকে, তো সাথে করে নিয়ে না আসলে ওরা হয়তো একটু দেরি করে আসবে। এদিকে ওদেরকে আগামীকাল কি রান্না করে খাওয়াবো, তার জন্য কিছু বাজারও করতে হবে। তো এখানে থাকারও সমস্যা, তার জন্যই উনি চলে যাচ্ছেন। উৎপলের বউ আমাদের সবাইকে চা দিল। চায়ের কালারটা খুব সুন্দর। এখানে একেবারে হাত পা ছড়িয়ে দিয়ে আরামে বসছি, কিছুক্ষণ শুয়েছিলাম, শুয়ে শুয়ে গল্প করছিলাম। এখান থেকে উঠতে ইচ্ছা করছে না। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে।